বিন্যাস ও সমাবেশ বেসিক সহ এমসিকিউ দেখাবো, যাতে তুমি 5 সেকেন্ডের মধ্যে লিটারালি একটা এমসিকিউ শেষ করতে পারবা। লিটারালি 5 সেকেন্ডের মধ্যে তুমি একটা এমসিকিউ তুমি সলভ করে ফেলতে পারবা। তোমার এটা এইচএসসি পরীক্ষার জন্য খুব 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 বেশি হচ্ছে হেল্প করবে। তো চলো তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে প্রথমেই দেখো, অ্যাবস সিসা এরকম একটা শব্দ দিয়ে বলছে শব্দটির অক্ষরগুলোকে কতভাবে পুনর্বিন্যাস করা যায়। খালি একটা কথা মনে রাখবা, বিন্যাস, প্রশ্নের মধ্যে যদি বিন্যাস শব্দটা উল্লেখ থাকে, অথবা সাজানো উল্লেখ থাকে, অথবা শব্দ গঠন যদি উল্লেখ থাকে, ঠিক আছে, এইগুলো হইলে আসলে বিন্যাসের সূত্র অ্যাপ্লাই হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বিন্যাস, পুনর্বিন্যাস, শব্দ গঠন, সাজানো, এরকম শব্দগুলো যদি প্রশ্নের মধ্যে থাকে সেটা হচ্ছে বিন্যাসের সূত্র, ঠিক আছে। আর যদি আসে হচ্ছে তোমার বাছাই করা, সমাবেশ, অথবা হচ্ছে দল গঠন, অথবা 6টা বর্ণ দিয়ে যদি বলে যেখান থেকে প্রত্যেকবারে 4টা করে বর্ণ বাছাই করতে হবে, বা 6টা অঙ্ক দিয়ে যদি বলে যে প্রত্যেকবারে হচ্ছে 3টা করে অঙ্ক নিতে হবে, এরকম যদি থাকে সেগুলো হচ্ছে সমাবেশ হবে, ঠিক আছে। তাহলে বিন্যাস, পুনর্বিন্যাস, সাজানো বা হচ্ছে শব্দ গঠন বললে এটা বিন্যাসের সূত্র। তাহলে এখানে দেখো প্রশ্নে পুনর্বিন্যাস আছে, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে বিন্যাসের সূত্র। তাহলে বিন্যাসের সূত্র অ্যাপ্লাই করার জন্য আগে দেখতে হবে যে এখানে হচ্ছে কয়টা তোমার কি আছে, এখানে হচ্ছে তোমার কয়টা অঙ্ক আছে, আগে সেটা আমাদেরকে একটু দেখতে হবে, কয়টা বর্ণ আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে টোটাল বর্ণ আছে হচ্ছে 8টা। তাহলে 8টা বর্ণ বা 8টা লেটার আছে, তার মধ্যে দেখো কোনোটা কি রিপিট আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এ বি সি আই, আচ্ছা এ আছে 2টা, 8টার মধ্যে দেখো 2টা হচ্ছে এ, আর এস আছে হচ্ছে তোমার 3টা, আর বাকি বর্ণগুলো হচ্ছে তোমার ভিন্ন ভিন্ন। তাহলে দেখো 2টা এ, তারপরে হচ্ছে 3টা এস, আর হচ্ছে বাকিগুলো হচ্ছে তোমার ভিন্ন ভিন্ন। তাহলে এটার প্রথমে বিন্যাস সংখ্যা বের করি। তাহলে বিন্যাস সংখ্যা হচ্ছে 8টা বর্ণ, এটাকে উল্টাপাল্টা করে সাজাইলে 8 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে 2টা এ হচ্ছে সেম, যেগুলো সেম টাইপ সেই সংখ্যাটাগুলো ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে তোমার 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি এটা হচ্ছে ক্যালকুলেটরে করে দেখো, এটা 3360 হচ্ছে 60-এর মতো হচ্ছে একটা মান আসে, ঠিক আছে। তো তুমি করে দেখো এটা 3360 আসে, তাহলে অ্যান্সার কি 3360? না। তাহলে এখানে তুমি টোটাল বিন্যাস বের করলা। এখন তুমি খেয়াল করো এখানে যে তুমি টোটাল বিন্যাস বের করলা, তার মধ্যে এ নিজেও কিন্তু একটা বিন্যাস, যেই শব্দটা দেওয়া আছে সে নিজেও কিন্তু এতগুলার মধ্যে একটা বিন্যাস হচ্ছে এটা। কিন্তু প্রশ্নে বলছে কতভাবে পুনর্বিন্যাস করা যায়, অর্থাৎ আর কতভাবে সাজানো যায়। তাহলে টোটাল সাজানো যায় এতভাবে, তার মধ্যে একটা তোমাকে সাজায় দেখাইছে, তাইলে আর সাজানো যায় হচ্ছে এটা -1। এই -1টা কেন করলাম? কারণ একটা তো সাজানো আছেই, একটা তো বিন্যাস করা আছেই, তাহলে এটা বাদে আর কতভাবে পুনর্বিন্যাস করা যায়, এই জন্য এই একটা মাইনাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে তখন দেখবা 3359, ঠিক আছে। এটা ক্যালকুলেটরে করে ফেলতে পারবা। ওকে, 2 3 5 এবং 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখা দ্বারা কতগুলো হচ্ছে ত্রিভুজ গঠন করা যায়। আচ্ছা, এই ত্রিভুজ, চতুর্ভুজ গঠন এগুলো সমাবেশ। তাহলে আমি কি বলছি? সমাবেশ, দল গঠন, কোনো কিছু বাছাই করা, ঠিক আছে, 6টার মধ্যে 3টা নেওয়া বা 7টার মধ্যে 3টা নেওয়া, অথবা ত্রিভুজ চতুর্ভুজ গঠন, এগুলো সব সমাবেশ, ঠিক আছে। তাইলে এটাও সমাবেশের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে যদি সমাবেশের সূত্র অ্যাপ্লাই হয়, তাহলে এখানে কয়টা বাহু আছে? দেখো কয়টা সরল রেখা দেওয়া আছে? 4টা সরল রেখা দেওয়া আছে। বলো ত্রিভুজ গঠন করতে তোমার কয়টা সরল রেখা লাগে? 3টা সরল রেখা লাগে। তাহলে 4টা থেকে তুমি 3টা সরল রেখা যত উপায় বাছাই করতে পারবা সেটাই হচ্ছে তোমার ত্রিভুজ সংখ্যা। সিম্পল জিনিস। সরল রেখা দেওয়া আছে 4টা, তোমার ত্রিভুজ তৈরি করতে গেলে প্রত্যেকবার হচ্ছে 4টা সরল রেখা থেকে 3টা করে সরল রেখা নিতে হবে, তাহলে ত্রিভুজ পাওয়া যাবে। তাহলে 4টার থেকে তুমি 3টা সরল রেখা সমাবেশের নিয়ম অনুযায়ী যত উপায় বাছাই করতে পারবা সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 4C3। এই 4C3 তুমি ক্যালকুলেটরে করে দেখো, 4C3 মানে আসে আসলে 4। 4C3 মানে আসে 4। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আমরা জানি ত্রিভুজের, ঠিক আছে, আমরা জানি যে ত্রিভুজের যে কোনো 2টা বাহুর যোগফল তার তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। এখন এই 4টা ত্রিভুজের মধ্যে এরকম তুমি 3টা ত্রিভুজ পাবা যাদের 3টা বাহু হবে এরকম, 2 3 5 হবে একটা ত্রিভুজের, একটা ত্রিভুজের হবে হচ্ছে 2 3, তারপরে হচ্ছে 7, আরেকটা ত্রিভুজের হবে হচ্ছে তোমার 2 5 7। এই 4টার মধ্যে 3টা ত্রিভুজ হচ্ছে এরকম হবে।
চারটার মধ্যে তিনটা ত্রিভুজের বাহুগুলো এরকম হবে। এখন সমস্যাটা হচ্ছে আমরা ছোটবেলায় পড়ছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু থেকে বড় হইতে হয়। যেমন এখানে দেখো যে কোনো দুই বাহুকে যোগ করলে 3 যোগ 2 5, 5 কিন্তু এই 5-এর থেকে বড় হইলো না। তাহলে এরকম ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ গঠন করা যায় না। ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে। কিন্তু এখানে দেখো এই দুই বাহুর যোগফল কিন্তু এটার থেকে বড় না, এটা সমান। তাহলে এই ত্রিভুজটা আসলে হবে না। সেম ভাবে দেখো এখানে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে ছোট, এটাও ত্রিভুজ হবে না। এখানে দেখো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান, এটাও ত্রিভুজ হবে না। তার মানে চারটার মধ্যে আসলে তিনটা ক্ষেত্রেই ত্রিভুজ হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে মাত্র একটা উপায় আসলে ত্রিভুজ গঠন করা যাবে। ঠিক আছে, এই তিনটা ক্ষেত্রে আসলে ত্রিভুজ হচ্ছে না, অ্যাকচুয়ালি ত্রিভুজ গঠনের শর্ত পড়ছো। তাহলে চারটার থেকে তিনটাই আসলে হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে একটা, অপশনে নাই, ওই বছর অপশনে অ্যান্সার ছিল না, কিছু করার নাই। ওকে, NC10 = NC6 হলে n এর মান হচ্ছে তোমার কত? আচ্ছা, এটার হচ্ছে ব্যাপারটা খুব সিম্পল, জাস্ট তোমাকে আমি একটু বলি, তোমরা এটা ক্যালকুলেটরও করে দেখতে পারো, যেহেতু MCQ ক্লাস আমি বিস্তারিত যাচ্ছি না। 5C2 এটা যে কথা, তুমি ক্যালকুলেটরে টিপে দেখতে পারো 5C3 এটা সেম আসে। 5C2 এর মান যত, 5C3 এর মানও তত। সেম ভাবে তুমি 6C4 এর মান যত আসে, তুমি হচ্ছে 6C2 এর মানও কিন্তু ঠিক ততই আসে। আমার কথাটা বুঝছো? তাইলে তুমি দেখো উপরে যদি সংখ্যাটা যদি সেম থাকে, উপরের সংখ্যাটা যদি সেম থাকে, তাহলে নিচের যে দুইটা সংখ্যা থাকে এই দুইটা সংখ্যাকে যোগ করলে ওই রকম সিচুয়েশনে এই দুইটা সংখ্যাকে যোগ করলে সবসময় উপরেরটা সমান হয়। তার মানে যদি দুইটা সমাবেশের মান সমান হয় এবং উপরের দুইটা সংখ্যা যদি সেম থাকে, তাহলে অলওয়েজ দেখবা সেই ক্ষেত্রে নিচের দুইটা সংখ্যাকে যোগ করলে যোগফলটা উপরের সংখ্যার সমান হয়। যেমন এই ক্ষেত্রে 2 আর 3 যোগ করলে 5 হয়, এই জন্যই 5C2 আর 5C3 হচ্ছে সমান। সেম ভাবে নিচের দেখো 4 আর 2 যোগ করলে 6 হয়, এই জন্য 6C4 আর 6C2 হচ্ছে সমান। তাহলে এখানেও সেম, এই সেম মেথডটা যদি অ্যাপ্লাই করি, NC10 = NC6 হলে তাহলে নিচের দুইটা সংখ্যার যোগফল এটা আসলে উপরের সংখ্যার সমান হবে। তাহলে 10 আর 6 যোগ করলে 16, তার মানে উপরের n এর মান আসলে 16। শেষ। এটা হচ্ছে সম্পূরক সমাবেশের কিছু বেসিক আর কি। আচ্ছা, আমেরিকা শব্দটির সবগুলি অক্ষর একত্রে নিয়ে কত প্রকারের হচ্ছে পুনর্বিন্যাস করা যায়? তো পুনর্বিন্যাস বলে দিছে, তাহলে এটা বিন্যাসের সূত্র, বুঝতেই পারতেছো। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে অক্ষর বা বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা বর্ণ। তাহলে এই 7টা বর্ণের মধ্যে তোমার এ আছে কয়টা দেখি? এ হচ্ছে 2টা, এ হচ্ছে 2টি। ঠিক আছে, আর কি কোনোটা রিপিট আছে? আর কোনোটা রিপিট আছে? রিপিটটা দেখতে হবে। হ্যাঁ, না, আর কোনোটা রিপিট নাই। তাইলে এটা টোটাল বিন্যাস হবে হচ্ছে 7টাকে সাজানো যায় হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে, তার মধ্যে আবার 2টা এ সেম, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। এটা হচ্ছে টোটাল বিন্যাস সংখ্যা। আর কিন্তু সমস্যাটা হচ্ছে টোটাল বিন্যাস বলে নাই, বলছে কত প্রকারে পুনর্বিন্যাস করা যায়। তাহলে টোটাল বিন্যাস সংখ্যা মধ্যে একটা বিন্যাস কিন্তু এইরকম। তাহলে প্রশ্নে বলছে এইটা বাদে আর কত প্রকারে পুনরায় সাজানো যায় বা পুনরায় বিন্যাস করা যায়। তাহলে এইটা বাদে বললে তাহলে এইটার জন্য হচ্ছে 1 মাইনাস করতে হবে। তাহলে টোটাল বিন্যাস থেকে যেহেতু এটা নিজেও একটা বিন্যাস, তাহলে ওকে বাদ দিয়ে আর কতভাবে পুনর্বিন্যাস করা যায়, তাহলে একটা উপায় বাদ দিতে হবে, যে এটা নিজেও একটা উপায়, সেটা বাদ দিতে হবে। ব্যাস, এখন এখানে অ্যান্সার হচ্ছে যা আসে তাই। ঠিক আছে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে 1। তাহলে দেখো এটা কত আসে? 2519 চলে আসে। ক্যালকুলেটরে দিবা বাকিটা। ঠিক আছে, বুঝছো? আর যদি কোশ্চেনে পুনর্বিন্যাস না থাকতো, এই পুনর শব্দটা না থাকতো, যদি বলতো যে শুধু কত উপায়ে বিন্যাস করা যায়, তখন কিন্তু আর 1 বাদ দেওয়ার দরকার নেই, তখন এই টোটালটাই হচ্ছে অ্যান্সার হয়ে যেত। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু এখানে পুনর্বিন্যাস করার কারণে বুঝাইছে যে অলরেডি একটা বিন্যাস দেওয়া আছে, ওইটা বাদে আর কতগুলা বিন্যাস করা যায়। তাহলে ওইটা বাদে মানে ওই একটা বাদ দিতে হবে, এই জন্য 1 বাদ দিচ্ছি। ওকে, এটা কিন্তু খেয়াল রাখো, পুনর্বিন্যাস না বিন্যাস আছে কোশ্চেনে, খেয়াল রাখো কিন্তু। আচ্ছা, কুমিল্লা শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়? কি বলছি? সাজানো, এটা সব সাজানো, বিন্যাস, এগুলো কিন্তু বিন্যাসের সূত্র। তাহলে এগুলো বিন্যাসের সূত্র হবে। তাহলে দেখো এখানে হচ্ছে তোমার টোটাল কয়টা অক্ষর আছে বা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7, তাহলে বর্ণ আছে 7টা। ঠিক আছে, এর মধ্যে কোনোটা কি রিপিট আছে কিনা? কোনোটা রিপিট আছে কিনা এখানে? ঠিক আছে, রিপিট আছে, 2টা এল আছে, এর মধ্যে হচ্ছে তোমার 2টি এল। তাহলে কত উপায় সাজানো যায়? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2520। এবার বলছে সাজানো যায়, পুনরায় বলে নাই। এবার কিন্তু আর পুনরায় বলে নাই যে আমি 1 মাইনাস করব। ঠিক আছে, ওকে, তাহলে এটাই আনসার। এনসিআর এটার সম্পূরক সমাবেশ কোনটা? আচ্ছা, এনসিআর এটার সম্পূরক সমাবেশ হচ্ছে NCn-r। NCn-r এটার সম্পূরক সমাবেশের সূত্র। এনসিআর এর সম্পূরক সমাবেশ হচ্ছে NCn-r। ঠিক আছে, ওকে, এটা সরাসরি হচ্ছে সূত্র। মানে ব্যাপারটা এরকম, যেমন 5C2 এটার সম্পূরক সমাবেশ কি?
এটার সম্পূরক সমাবেশ হবে 5c, এই যে 5 - 2 মানে ওই যে 5c3 মানে 5 - 2 মানে 5c3, তাহলে এই যে দেখো NCR ইজ ইকুয়াল টু, তাহলে NC এই যে n - r, বুঝছো? এটাকে n ধরো, এটাকে r ধরো, তাহলে দেখো NCR ইজ ইকুয়াল টু সবসময় আসতেছে NC n - r, এটাই হচ্ছে, এই দুইটা সবসময় সমান আসে, এটাকে বলে এই জন্য সম্পূরক সমাবেশের সূত্র। ওকে, ডোমেইন শব্দটির পুনর্বিন্যাস সংখ্যা হচ্ছে 719, সমাবেশ সংখ্যা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে হচ্ছে বিন্যাস সংখ্যা হচ্ছে 6। চলো এটা আমরা একটু দেখি, কুমিল্লা বোর্ডে আসছে। আচ্ছা, ডোমেইন, প্রথম কথা হচ্ছে ডোমেইনে হচ্ছে তোমার বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6, 6টা বর্ণ আছে। কোনোটা কি রিপিট আছে? কোনোটা হচ্ছে তোমার রিপিট কি আছে? না, কোনোটা হচ্ছে রিপিট নাই। তাহলে 6টা বর্ণ, তাহলে টোটাল সাজানো যায় হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল উপায়। এবার আর কোনো রিপিট নাই, সো ভাগ করার কিছু নাই। আচ্ছা, বলছে পুনর্বিন্যাস, তাহলে পুনর্বিন্যাস মানে ও নিজেও একটা বিন্যাস, তাহলে ও নিজেও একটা বিন্যাস, তাহলে ওরে বাদে আর কতভাবে সাজানো যায়? তাহলে টোটাল বিন্যাস সংখ্যা থেকে ওই যে একটা বিন্যাস বাদ দিতে হবে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল -1, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে -1, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার 720, হ্যাঁ ঠিক আছে 719 পুনর্বিন্যাস, ঠিক আছে প্রথমটা। দ্বিতীয়টা বলছে হচ্ছে সমাবেশ সংখ্যা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সমাবেশ সংখ্যা, তো এই সমাবেশ বললে এখানে তো বলে নাই যে তোমার 6টা বর্ণ থেকে কয়টা বর্ণ বাছাই করতে হয়, এরকম কিছুই বলে নাই। এরকম কি বলছে যে এখানে 6টা বর্ণ থেকে প্রত্যেকবারে কয়টা বর্ণ নিয়ে সমাবেশ করতে হবে? কিচ্ছু বলে নাই। কিছু না বললে আমরা ধরে নিব যে 6টা বর্ণ থেকে 6টা বর্ণকে কত উপায় বাছাই করা যায়। তাহলে 6টা বর্ণ থেকে 6টা বর্ণকে কত উপায় বাছাই করা যায় বা সমাবেশ করা যায়, তাহলে সমাবেশের সূত্র 66, কারণ এবার ডিরেক্ট সমাবেশ বলেই দিয়েছে সমাবেশের সূত্র। তাহলে 66, যেহেতু বলে নাই যে এই 6টা বর্ণ থেকে প্রত্যেকবারে কয়টা বর্ণ নিয়ে সমাবেশ করতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি 6টা থেকে 6টারে নিতে হবে। তাহলে 66 করে দেখবা 66 এর মান আসলে 1 আসে, এটা হবে না, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হবে না। তার মানে আসলে 2 নম্বরটা হচ্ছে না, আর করার দরকার নেই। যখন দেখবো অপশনে 2 নম্বরটা হচ্ছে না, তাহলে 2 বাদ, 2 হবে না, 2 হবে না, 2 হবে না, তাহলে তো বুঝতেই পারতেছে 1 আর 3 সময় বাঁচবে, কারণ 2 হচ্ছে না, তাহলে যেখানে যেখানে 2 আছে ওইটা বাদ, তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার, আর করাই লাগবে না পরেরটা। 60টি জিনিস সমান 4 ভাগে ভাগ করলে সমাবেশ সংখ্যা কত? আছে এটা ডিরেক্ট সূত্র আছে। এটা ডিরেক্ট সূত্রটা হচ্ছে তুমি কোনো একটা জিনিসকে যদি এরকম সমান 2 ভাগে 3 ভাগে 4 ভাগে 5 ভাগে 10 ভাগে যত ভাগে ভাগ করো, তাহলে টোটাল সংখ্যা মানে যতগুলা জিনিস ছিল সেটার ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে উপরে হবে। সূত্রটা দেখো, যতগুলা জিনিস সেটার ফ্যাক্টোরিয়াল হচ্ছে উপরে হবে, ডিভাইডেড বাই ওই 60টা জিনিসকে তুমি যদি 4 ভাগে ভাগ করো, প্রত্যেক ভাগে কয়টা করে জিনিস যাবে? 15টা করে জিনিস যাবে। তাহলে প্রত্যেক ভাগে যতগুলা জিনিস যাবে, যেমন 15টা, প্রত্যেক ভাগে যতগুলা হচ্ছে তোমার জিনিস যাবে যেমন 15টা, সেই 15 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার হচ্ছে 4, যেহেতু 4 ভাগ, তাহলে 15 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 4। আর এখানে নিচে আরেকটা এই 4 ফ্যাক্টোরিয়াল 4 ভাগ, এটা হচ্ছে সরাসরি সূত্র। বুঝাইতে পারছি? এটা সরাসরি সূত্র, তুমি মনে রাখতে পারো যে তাহলে কোনো একটা জিনিসকে যদি বলে সমান 3 ভাগে 4 ভাগে 5 ভাগে, তাহলে টোটাল জিনিস সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে উপরে হবে, ডিভাইডেড বাই প্রত্যেক ভাগে যতগুলা করে জিনিস যাবে, প্রত্যেক ভাগে হচ্ছে তোমার যতগুলা করে হচ্ছে তোমার জিনিস যাবে, সেই 15 মানে সেইটা অর্থাৎ 15 ফ্যাক্টোরিয়াল, সেটার ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার হচ্ছে যতগুলা ভাগ আছে হোল টু দি পাওয়ার, তাহলে 4 ভাগ 4 ইনটু আবার নিচে হচ্ছে 4 ভাগ, এই জন্য 4 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে সরাসরি সূত্র আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে হচ্ছে এখানে আমাদের বি নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? তাহলে এখানে বি নম্বরটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা খুব সহজেই হচ্ছে অ্যান্সারটা বের করতে পারবো, ঠিক আছে? কিন্তু আরেকটা টাইপ আসে এখান থেকে, যদি বলে সমান 4 ভাগে ভাগ করলে এটা, কিন্তু যদি বলে যে সমান 4 ভাগে ভাগ করে 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ যখনই বলবে 4টা মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হলো, কথাটা ভালো মতো বুঝছো। যদি কোশ্চেনে বলে শুধু সমান 4 ভাগে ভাগ করলে সমাবেশ সংখ্যা কত হবে, তখন অ্যান্সার হচ্ছে এরকম সূত্র সরাসরি। আর যদি বলে যে এরকম 60টা জিনিসকে সমান 4 ভাগে ভাগ করে 4 জনের কাছে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ যখনই ব্যক্তির কথা চলে আসবে, অর্থাৎ যখনই বলবে যে 4টা মানুষের মধ্যে বা 4 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, মানুষ চলে আসবে, তখন এই সেম সূত্রের এই 4 ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে হবে না। তখন এই সেম সূত্রের শুধু এই 4 ফ্যাক্টোরিয়াল হবে না, তখন অ্যান্সার হবে 60 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 15 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 4। আমি কি বুঝাইতে পারছি? যখন এই কোশ্চেনের মধ্যে যদি বলে যে 60টি জিনিস সমান 4 ভাগে ভাগ করে 4 জনের মধ্যে কত উপায়ে ভাগ করে দেওয়া যায় বা সমাবেশ সংখ্যা কত, যখনই 4 জন মানুষের কথা বলে ফেলবে, মানুষের কথা আসলেই তখন আর এই যে এই সামনের এই পার্টটা হবে না, তখন শুধু এটা ডিভাইডেড বাই এই যে এটার হোল টু দি পাওয়ার 4, এগুলো হচ্ছে সূত্র আর কি, ঠিক আছে? ওকে,
তাহলে 0 1 2 অঙ্কগুলোর প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়, অর্থাৎ বলছে অঙ্কগুলোর প্রত্যেক সংখ্যায় হচ্ছে একবার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। আচ্ছা, আমি 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে একটা সংখ্যা গঠন করব, তাহলে এটার 3টা ঘর, 3টা অঙ্ক আছে। এর মধ্যে বলো তো, যেহেতু 0 আছে, বলো প্রথম ঘরে 0 আসলে এটা কি আর 3 অঙ্ক থাকবে? ধরো কোন একটা অঙ্কে কোন একটা সংখ্যার প্রথম ঘরটা হচ্ছে 0, তারপরে আমি যতই বসাই এটা কিন্তু আর 3 অঙ্ক থাকবে না, কারণ আমরা জানি যে প্রথমে 0 থাকলে এটা আসলে কাজ করে না। এই জন্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রথম ঘরে 0 বসা যাবে না, প্রথম ঘরে হচ্ছে 0 বসা যাবে না। তাইলে প্রথম ঘরটায় আমরা শূন্য বাদে প্রথম ঘরটায় হচ্ছে আমরা 0 বাদে বাকি 2টা অঙ্কের মধ্যে যে কোনো একটা বসাইতে হবে। তাহলে প্রথম ঘরটা হচ্ছে একটা ঘরে 2টার মধ্যে যে কোনো একটাকে বাছাই করতে হবে। তাহলে কারণ 0 তো প্রথম ঘরে বসানো যাবে না, তাহলে 0 বাদে বাকি 2টা থেকে যে কোনো একটাকে প্রথম ঘরে বাছাই করতে হবে। তাহলে 2টা থেকে যে কোনো একটাকে বাছাই করার জন্য সমাবেশের সূত্র, যেহেতু বাছাই সমাবেশ, তাহলে 2c1। তাহলে প্রথম ঘরটা 2c1 উপায়ে আমরা পূরণ করতে পারবো। করলে হয় আমার এখানে 1 বসবে, নয়তো এখানে 2 বসবে, যে কোনো একটা বসবে, 2টার মধ্যে যে কোনো একটা বসবে। আরেকটা কিন্তু হাতে রয়ে গেছে, ধরো এখানে যদি 1 বসে তাহলে আমার 2 হাতে রয়ে যাবে, বা এখানে যদি 2 বসে তাহলে কিন্তু আমার 1 হাতে রয়ে যাবে। তার মানে 2টার মধ্যে যে কোনো একটা বসছে, আরেকটা হাতে রয়ে গেছে প্লাস 0, তাহলে টোটাল হাতে রয়ে গেছে আমার 2টা। এই পরের 2টা কিন্তু এখানে বসানো যায়, যেমন 0 কিন্তু মাঝখানে বসলে বা শেষে বসলে কিন্তু কোনো সমস্যা নাই, ওটা কিন্তু 3 অঙ্কই থাকে। কথাটা বুঝছো? 0 শুধু প্রথমে বসলে সমস্যা, কিন্তু 0 যদি মাঝখানে বসে বা শেষে বসে তাইলেও কিন্তু এটা 3 অঙ্ক থাকে। তাহলে পরের বার আমার 0 বসাইতে কোনো আপত্তি নাই। তাহলে দেখো 2টার মধ্যে যে কোনো একটা বসে গেছে, আরেকটা হাতে আছে, তাহলে আরেকটা হাতে আছে আর সাথে 0, তাহলে টোটাল আমার হাতে আছে 2টা। এখন এই বাকি 2টা দিয়ে হচ্ছে তোমার 2টা ঘরে বিন্যাস করতে হবে। তাহলে বাকি 2টা দিয়ে 2টা ঘরে বিন্যাস করা যায় হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, হচ্ছে উল্টাপাল্টা করা যায় বা বিন্যাস করা যায়। তাহলে 2c1 আর বাকি ঘরগুলোতে বিন্যাস হবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2টা দিয়ে 2টা ঘর 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে হচ্ছে তোমার বিন্যাস করা যায়। তাহলে আর এইগুলা মাঝখানে কি হবে? গুণ হয়ে যাবে, কারণ একসাথে হচ্ছে ফিল আপ করতেছি। প্রথম ঘরটা এত উপায়ে ফিল আপ করা যায়, আবার পরের 2টা ঘরে এত উপায়ে ফিল আপ করা যায়, মাঝখানে হচ্ছে গুণ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2c1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2 আর 2c1 এর মান হচ্ছে এটাও 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4টা অঙ্ক, মানে 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে 4টা সংখ্যা গঠন করা যাবে। ঠিক আছে, ওকে। এটা কিন্তু একটু ভালো কোশ্চেন, এটা ভালো মতো বুঝতে পারলে তোমার পরের অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে। 12c0 এগুলো দেখারই দরকার নেই। যদি c0 থাকে, যদি কখনো c এর নিচে যদি 0 হয়, এটার মান অলওয়েজ 1 হয়, এটা শর্টকাট। যদি এটা কখনো 0 থাকে নিচে, এটার মান অলওয়েজ 1 হয়, এটার করারও দরকার নেই, ক্যালকুলেটরও চাপার দরকার নেই। 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1, এটা তোমরা সবাই জানো। 0 ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু 1, 0 না কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু জানো। ওকে। ব্যানানা শব্দটির সবগুলি বর্ণ ব্যবহার করে কতগুলো শব্দ হচ্ছে গঠন করা যায়? তাহলে ব্যানানা, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো, সবগুলি বর্ণ ব্যবহার করে শব্দ গঠন, আমি কি বলছিলাম? বিন্যাস, সাজানো, শব্দ গঠন, ঠিক আছে, এগুলা সব কিন্তু বিন্যাসের নিয়মে পড়বে। তাহলে শব্দ গঠন বলছে সবগুলো বর্ণ ব্যবহার করে, তাহলে এটা ডেফিনেটলি বিন্যাসের সূত্র। তাহলে বিন্যাসের সূত্র হইলো, অক্ষর আছে কয়টা? 1 2 3 4 5 6, অক্ষর আছে হচ্ছে 6টা। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করা যাবে বা শব্দ গঠন করা যাবে। কিন্তু এর মধ্যে দেখো এ আছে কয়টা? দেখো এ আছে 3টা, তাহলে নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আবার এন আছে হচ্ছে 2টা, তাহলে নিচে হচ্ছে আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে হচ্ছে তোমার ভাগ। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। তাইলে অ্যান্সার হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এটা এখন যত আসে তত, ঠিক আছে, এটা আলটিমেটলি হচ্ছে তোমার যত আসে তত হচ্ছে তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, 60। ঠিক আছে, দেখবা করে দেখো 60-এর মতো মনে হয় আসে। আমি কিন্তু ক্যালকুলেশন আসলে করতেছি না আসলে, ঠিক আছে, জাস্ট তোমরা তো এটা বুঝছোই। সেসিভ শব্দটির সবগুলি অক্ষর ব্যবহার করে কতগুলি বিন্যাস সংখ্যা পাওয়া যায়? এটা ডিরেক্ট বলে দিছে বিন্যাস সংখ্যা, পারবা না? তাহলে ডিরেক্ট বিন্যাস সংখ্যা, তাহলে অক্ষর আছে কয়টা? 5টা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এর মধ্যে দেখো তো রিপিট আছে কোনোটা? হ্যাঁ, রিপিট আছে, 2টা এস আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। আর পুনরায় বিন্যাস কি বলছে? পুনরায় বিন্যাস বলে নাই, সো 1 মাইনাস করার কোনো দরকার নাই। তাইলে অ্যান্সার হচ্ছে যাই হোক, যেটা 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার কত? 120। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 120কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 60 আসে অ্যান্সার। ঠিক আছে, এরকম কিছু একটা আসবে। 7 বাহু বিশিষ্ট এই যে একটি বহুভুজের কৌণিক বিন্দুর সংযোগ রেখার সাহায্যে গঠিত হচ্ছে কর্ণের সংখ্যা কত? আচ্ছা, তাহলে 7 বাহু বিশিষ্ট একটা বহুভুজের কৌণিক বিন্দুগুলোকে সংযোগ করলে কতগুলো হচ্ছে কর্ণ গঠন করা যায়? আচ্ছা, আমাকে বলো তো, ত্রিভুজের কয়টা কৌণিক বিন্দু থাকে? 3টা।
চতুর্ভুজের কয়টা কৌণিক বিন্দু থাকে? 4টা। পঞ্চভুজের কয়টা কৌণিক বিন্দু থাকে? 5টা। ষড়ভুজের কয়টা কৌণিক বিন্দু থাকে? 6টা। তাহলে বলো তো সপ্তভুজ অর্থাৎ 7 বাহু বিশিষ্ট বহুভুজের তাহলে কয়টা কৌণিক বিন্দু থাকবে? 7টা কৌণিক বিন্দু থাকবে। সিম্পল। তাহলে যতগুলা বাহু অতগুলা হচ্ছে তোমার কৌণিক বিন্দু থাকে। তাহলে এখানে কৌণিক বিন্দু আছে 7টা। এই যে একটা, ধরো 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। বলো এখন কর্ণ তৈরি করতে গেলে আমরা জানি যে কর্ণ তৈরি করতে গেলে হচ্ছে যে কোনো দুইটা বিন্দুকে যোগ করলেই কর্ণ পাওয়া যায়। তাহলে 7টার মধ্যে যে কোনো দুইটা বিন্দুকে যত উপায় আসলে বাছাই করা যায় সেটাই হচ্ছে আসলে অ্যান্সার। আমি আবারও বলতেছি, ত্রিভুজ গঠন, চতুর্ভুজ গঠন বা কর্ণ গঠন এগুলা সব সমাবেশের সূত্র, ওই যে বাছাই করা বা সমাবেশের সূত্র। তাহলে বুঝছো? তাহলে কর্ণ তৈরি করতে গেলে দেখো 7টা বিন্দুর মধ্যে যে কোনো দুইটা বিন্দুকে আসলে বাছাই করে যোগ করে দিলেই কিন্তু আসলে একটা কর্ণ। এটা একটা কর্ণ। এই যে কোনো দুইটা বিন্দুকে বাছাই করে যোগ করে দিলে কিন্তু আরেকটা কর্ণ। তাহলে কর্ণ পাওয়ার জন্য 7টা বিন্দু থেকে আসলে সবসময় 2টা করে হচ্ছে বিন্দু বাছাই করতে হয়, মানে এটা সমাবেশের সূত্র, সমাবেশ। তাহলে কি হবে? 7C2। তাহলে অ্যান্সারটা 7C2। কিন্তু কাহিনী আছে, 7C2-র মধ্যে সবাই কি কর্ণ? বলো, এটারে কি তুমি কর্ণ বলবা? বলো তো আমি বাইরের যদি বিন্দুগুলাকে যোগ করি, বলো এই 7C2-র মধ্যে তোমার 7টা বাহু তুমি এরকম পাবা যেটা আসলে সপ্তভুজের 7টা বাহু, সপ্তভুজের এই যে 7টা বাহু, বলো এই 7টারে কি তুমি কর্ণ বলবা? এই 7টাকে তুমি কর্ণ বলবা? কর্ণ তো মাঝখানে থাকে। কর্ণ তো আর বাইরের বিন্দুগুলারে তো তুমি কর্ণ, মানে বাইরের বাহুগুলারে তো তুমি কর্ণ বলবা না। যেমন একটা সামান্তরিক, এই সামান্তরিকের তুমি কর্ণ কাদেরকে বলবা? এই যে এইটারে বলবা বা এইটারে বলবা। তুমি কি এটারে কর্ণ বলবা? এটারে কর্ণ বলবা? এগুলো তো বাহু। কথার কথা বুঝতেছো? তাহলে সেম ভাবেই 7C2-র মধ্যে আমার বাহুগুলাও চলে আসছে, সপ্তভুজের বাহুগুলাও চলে আসছে, কিন্তু বাহুগুলা তো আর কর্ণ না। তাহলে বাহুগুলা এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে বাহুগুলা এই সংখ্যা থেকে মাইনাস করতে হবে। তাহলে এখন কয়টা বাহু আছে? 7 বাহু। তাহলে 7টা বাহু আছে, 7টা বাহু তো আর কর্ণ হবে না। তাহলে এখান থেকে 7 মাইনাস করো। এটাই হচ্ছে অ্যান্সার। 7C2 তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো 21। ঠিক আছে, 21 থেকে 7 গেলে হচ্ছে 14। বুঝছো? কারণ এই 7C2-র মধ্যে তোমার 7টা বাহুও চলে আসছে, কিন্তু বাহুগুলা তো আর কর্ণ না, এই জন্য 7 মাইনাস করতে হবে। ঠিক আছে, ওকে। 16 ভুজ বিশিষ্ট একটি সমতলিক ক্ষেত্রের কর্ণের সংখ্যা, আগেরটা পারলে তো এটা বুঝবাই। তাহলে 16 ভুজ, তাহলে যতগুলা ভুজ ততগুলা কৌণিক বিন্দু আছে। তাহলে 16টা কৌণিক বিন্দু আছে। তাহলে এখান থেকে কর্ণ বের করতে গেলে আমরা জানি যে 2টা করে কৌণিক বিন্দু নিলেই কর্ণ তৈরি হয়। তাহলে 16টার মধ্যে প্রত্যেকবার তোমাকে 2টা করে বাছাই করতে হবে। তাহলে 16C2 অর্থাৎ বাছাই মানে সমাবেশের সূত্র এখানে অ্যাপ্লাই হবে, মাইনাস। কিন্তু সমস্যাটা হচ্ছে এই সবগুলোর মধ্যে কিন্তু তোমার 16টা বাহুও চলে আসবে, কারণ বাহুগুলোও কিন্তু দেখো, বাহুও কিন্তু আসলে 2টা বিন্দুকে যোগ করলে বাহু পাওয়া যায়। কর্ণ যেমন 2টা বিন্দুরে যোগ করলে কর্ণ পাওয়া যায়, ঠিক সেইভাবে 2টা বিন্দুকে যোগ করলে বাহুও পাওয়া যায়। তার মানে এইটার মধ্যে কিন্তু তোমার বাহুগুলাও চলে আসছে, কিন্তু বাহুগুলা তো আর কর্ণ না, এই জন্য বাহুগুলা মাইনাস করতে হবে। তাহলে কয়টা বাহু আছে? 16 ভুজের 16টা বাহু থাকবে, যত ভুজ ততগুলা বাহু থাকবে। তাহলে 16 মাইনাস করতে হবে, কারণ এই 16টা বাহু এগুলা কর্ণ না। তাহলে 16C2 মাইনাস 16 যা আসবে তাই আনসার। ওকে, শেষ। 6 জন শিক্ষার্থীকে সমান সংখ্যক শিক্ষার্থীর 2টি দলে তাহলে কত উপায়ে হচ্ছে তোমার আসলে বিভক্ত করা যায়? ঠিক আছে, তাহলে দেখছো? তাহলে বলো, এটা তো তাহলে পারা উচিত, তুই যে আবার ভাগ করার কথা বলছে। তাহলে 6 জন শিক্ষার্থীকে ভাগ করছে, তাহলে কাউকে ভাগ করলে উপরে হবে টোটাল সংখ্যার ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 2 ভাগে ভাগ করছে, তাহলে 2টা ভাগে, প্রত্যেকটা ভাগে হচ্ছে 3 জন করে শিক্ষার্থী যাবে। তাহলে প্রত্যেকটা ভাগে যতজন করে যাবে তত ফ্যাক্টোরিয়াল, আর কতগুলা ভাগ করছে? 2টা ভাগে, তাহলে তত ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। আর ওই যে 2টা ভাগে ভাগ করছে, তাহলে নিচে আরেকটা 2 ফ্যাক্টোরিয়ালও হবে। করে দেখো, এখন যা আসে তাই আনসার। করে দেখো তুমি, আলটিমেটলি হচ্ছে যা আসে তাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, করে দেখো আর কি। এখানে হয়তো অ্যান্সার নাও মিলতে পারে, যাই হোক, কিন্তু এটাই অ্যান্সার। বুঝছো? ওই যে আগের সূত্রই, ভাগ করার সূত্র। কিন্তু যদি বলতো যে 2টা দলে ভাগ করে 2 জন লিডার নিয়োগ দেওয়া হলো, 2টা দলে ভাগ করে 2 জনের আন্ডারে দেওয়া হলো, তখন কত উপায় ভাগ করা যায়? তখন কিন্তু আর এই যে সামনের 2 ফ্যাক্টোরিয়ালটা হবে না। আমি আবারও বলতেছি যে ভাগ করার পর যদি তাদেরকে 2 জন মানুষের কাছে দিয়ে দেওয়া হয়, তাইলে কিন্তু আর এই সামনের এই ফ্যাক্টোরিয়ালটা হবে না। ওই যে একটু আগেও বলছিলাম, এটা কিন্তু খেয়াল রাখো। যাই হোক, এখানে এরকম কিছু বলে নাই, খালি বলছে 2 দলে ভাগ করো, 2 দলে ভাগ করে 2 জনের কাছে দিয়ে দাও, এরকম বলে নাই। ওকে, এই জন্য ঠিক আছে। 1/0 ফ্যাক্টোরিয়ালের মান কত? এই যে এটা ইচ্ছা করে বোর্ডে দেয়, তোমরা জানো 0 ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু 1। তাহলে 1/1 মানে 1। ঠিক আছে, ওকে। অ্যালজেব্রা শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে নিয়ে
কত প্রকারে হচ্ছে তোমার বিন্যাস করা যায় অ্যালজেব্রা, ঠিক আছে? তাহলে বলো, এটার একটা কাহিনী আছে অ্যালজেব্রায়। বলো টোটাল বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7, টোটাল বর্ণ আছে 7টা। টোটাল বর্ণ আছে 7টা, কিন্তু কোশ্চেনে বলছে স্বরবর্ণগুলোকে সবসময় একত্রে রাখতে হবে। স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে। যদি কখনো বলে কোনো কিছুকে একত্রে রাখতে হবে, কোনো কিছুকে একত্রে রাখতে হবে, তাহলে এই সবগুলোকে তুমি একটা বর্ণ চিন্তা করবা। যদি কখনো কোশ্চেনে বলে যে কোনো কিছুকে একত্রে রাখতে হবে, তাহলে এই সবগুলোকে তুমি একটা বর্ণ চিন্তা করবা। তাহলে এখানে স্বরবর্ণ আছে কয়টা? দেখো স্বরবর্ণ আছে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। তাহলে একটা স্বরবর্ণ এ ই, আরেকটা স্বরবর্ণ, তাহলে 3টা স্বরবর্ণ আছে। তাহলে এখানে টোটাল 7টা বর্ণের মধ্যে 3টি স্বরবর্ণ। তাহলে আমি কি বলছি? কোনো কিছুকে একত্রে রাখতে গেলে তাদেরকে একটা বর্ণ চিন্তা করতে হবে। তাহলে এই 3টার জায়গায় এখন তোমাকে মনে করতে হবে একটা বর্ণ আছে। তাহলে সব মিলে তাহলে তখন বর্ণ আছে কয়টা? তাহলে 7 থেকে হচ্ছে এই 3 মাইনাস হবে, +1 হবে। বুঝছো? তাহলে কোনো কিছুকে একত্রে রাখতে গেলে সবগুলাকে মিলে একটা বর্ণ চিন্তা করতে হবে। তাহলে টোটাল বর্ণ ছিল 7টা, তাহলে 7 থেকে 3 মাইনাস করো এবং এই 3টাকে মিলে তুমি একটা বর্ণ ধরতেছো, এই জন্য +1 করো, ঠিক আছে? অর্থাৎ 7টা বর্ণ ছিল, এর মধ্যে এখন 3টা স্বরবর্ণকে মাইনাস করো, আর এই 3টাকে তুমি একটা ধরতেছো দেখে +1 করো। তাহলে সব মিলে এখন তোমাকে ধরতে হবে বর্ণ আছে হচ্ছে 5টা। তাহলে বলো তো এই 5টা বর্ণকে কত উপায়ে হচ্ছে বিন্যাস করা যায়? 5 ফ্যাক্টোরিয়াল। এই 5টার মধ্যে কি কোনোটা রিপিট আছে? এই 3টা স্বরবর্ণকে তুমি একটা ধরছো, সো এটা আপাতত চিন্তা করার দরকার নেই। 3টা স্বরবর্ণ বাদে আর কি কোনো রিপিট আছে? দেখো তো, এল জি, ঠিক আছে, বি আর, কোনো রিপিট নাই। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু ইনটু এই যে 3টা স্বরবর্ণ নিলা না, এই 3টা স্বরবর্ণকে নিজেদের মধ্যে কত উপায়ে সাজানো যায়। মানে আমি যখনই 3টাকে একটা বর্ণ ধরছি, তারা এখন অলওয়েজ একসাথেই থাকবে, এটা নিয়ে এখন আর টেনশন নাই। কিন্তু তারা একসাথে থাকলেও এরকম হইতে পারে যে প্রথমে এ ই এ থাকতে পারে, আবার প্রথমে দুইটাই এ হয়ে তারপরে ই হইতে পারে, বা ই সামনে এসে, এরকম করে অনেকভাবেই হচ্ছে এখন সাজতে পারে। তাহলে এই 3টা নিজেদের মধ্যে আবার কত উপায়ে সাজতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল উপায় ইনটু, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এর মধ্যে আবার দেখো দুইটা কিন্তু সেম, দুইটা এ আছে, তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে অ্যান্সার। বুঝছো? তাহলে এইভাবেই তুমি আলটিমেটলি হচ্ছে করে ফেলতে পারবা। ওকে, 360 হচ্ছে অ্যান্সার আসবে মোটামুটি, ঠিক আছে? ওকে, NC1 এর মান হচ্ছে তোমার কোনটা? আচ্ছা, তোমাকে এখানে এগুলোর একটু শর্টকাট শিখিয়ে দিই। NC1 যখন বলবে, এটার মান হচ্ছে, শর্টকাটটা হচ্ছে নিচে যত, নিচে ঠিক ততগুলা সংখ্যা থাকবে। নিচে 1, তাহলে নিচে একটাই সংখ্যা 1 থাকবে, আর উপরে হচ্ছে তোমার n থাকবে। তাহলে NC1 এর মান হচ্ছে আসলে n। মানে এটা শর্টকাটটা আসলে কি, আমি তোমারে বলি, এটা শর্টকাটটা হচ্ছে যদি এটা NC2 থাকতো, তাহলে নিচে যত তত ফ্যাক্টোরিয়াল। তাহলে নিচে যত তত ফ্যাক্টোরিয়াল, যেমন এখানে 1 ফ্যাক্টোরিয়াল মানে আসলে 1, সো একই জিনিস। আচ্ছা, নিচে 2 থাকলে এটা নিচে হয়তো 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2, এই জন্য উপরে 2টা সংখ্যা গুণ থাকবে, এবং সেই 2টা সংখ্যা হবে বড় থেকে ছোট। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে n, আর তার সাথে আরেকটা সংখ্যা গুণ থাকবে n এর থেকে 1 ছোট, তাহলে n-1। আমি কি বুঝাইতে পারতেছি? এটা যদি NC3 থাকতো, এগুলো শর্টকাট, নিচে যত 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, আবার নিচে 3 ফ্যাক্টোরিয়াল দেখে উপরে 3টা সংখ্যা গুণ থাকবে, সেই 3টা সংখ্যাটা হচ্ছে বড় থেকে ছোট, এক এক করে কমবে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা n, ইনটু তার থেকে 1 কম n-1, ইনটু তার থেকে 1 কম n-2, এই 3টা সংখ্যা গুণ আকারে থাকবে, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে হচ্ছে শর্টকাট। তাহলে নিচে 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে একটাই সংখ্যা থাকবে n, তাহলে n/1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n। এইভাবে শর্টকাট বের করতে পারবা। একটি ঘনকের পৃষ্ঠতলগুলোকে 6টি ভিন্ন ভিন্ন রং দিয়ে রং করার উপায়, এটা হচ্ছে সমাবেশ আর কি, ঠিক আছে? এটা হচ্ছে সমাবেশ। তাহলে ঘনকের পৃষ্ঠতল, বলো একটা ঘনক, একটা বক্সের কয়টা পৃষ্ঠের তল থাকে? 6টা তল থাকে। যে উপরে একটা তল, নিচে একটা তল, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে টোটাল 6টা তল থাকে একটা পৃষ্ঠতলের। ঘনকের পৃষ্ঠতল হচ্ছে 6টা। তাহলে 6টাকে 6টা রং দিয়ে রং করার উপায় হচ্ছে 66। এই 66, ঠিক আছে, এর মান হচ্ছে আসলে 1। এখন একটা মজার জিনিস আছে, 66 এর মান যত, 60 এর মানও কিন্তু তত, 1। তাহলে অ্যান্সার যদি 66 হয়, তাহলে 60 অ্যান্সার হবে। 66 এর মানও 1, 60 এর মানও 1, অপশনে দুইটাই আছে দেখো, 60 এটার মানও 1, 66 এর মানও 1। তাহলে 1 আর 3 দুইটাই হবে, 2 নম্বরটা হবে না, সি ফ্যাক্টোরিয়াল হবে না, তাহলে 1 আর 3, ঠিক আছে? তাহলে বুঝছো? শেষ। এরপরে আসো, আমি তোমাদের জন্য একটু আরেকটা কোশ্চেন দিয়ে দিছি। 6 জন এবং 8 জন খেলোয়াড়ের দুটি দল থেকে
11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে, যাতে 6 জনের দল থেকে অন্তত হচ্ছে 4 জন খেলোয়াড় হচ্ছে একটা টিমের মধ্যে থাকে। তাহলে কত প্রকারে হচ্ছে তোমার ক্রিকেট টিম হচ্ছে তোমার গঠন করা যাবে। আমি আবারও বলতেছি, দল গঠন, বাছাই করা, সমাবেশ, অনেকগুলো বর্ণের থেকে 3টা বর্ণ নেওয়া, এগুলো কিন্তু সমাবেশের সূত্র। তাহলে এখানে দেখো ক্রিকেট টিম গঠন, দল গঠন, তাহলে এটা সমাবেশের সূত্র। তাহলে কোশ্চেনটা কি বলছে যে আমার হাতে ধরো একটা গ্রুপ আছে যেই গ্রুপে 6 জন আছে, আরেকটা গ্রুপ আছে যেই গ্রুপে 8 জন আছে। এই দুইটা গ্রুপ মিলে আমার এখন 11 জনের একটা ক্রিকেট টিম গঠন করতে হবে, যেখানে বলে দিছে এই 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় যাতে হচ্ছে তোমার ওই টিমের মধ্যে থাকে। তাইলে বলো তো 6 জন মানে একটা ক্রিকেট টিম বানাইতে হবে, ক্রিকেট টিমে কয়জন থাকে? 11 জন। তাহলে ধরো টিম এ আরেকটা হচ্ছে টিম বি, দুইটা মিলে আমার 11 জন বানাইতে হবে। এর মধ্যে বলছে যে 6 জনের দল থেকে যাতে অন্তত 4 জন খেলোয়াড় থাকে। অন্তত 4 জন মানে কি বলতো? অন্তত 4 জন মানে হচ্ছে কমপক্ষে 4 বা 4-এর বেশি হইতে হবে। তাইলে 6 জনের দল থেকে অন্তত 4 মানে, তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে হচ্ছে 4 জন নিলাম। তাহলে এ দল থেকে যদি 4 জন নিই, তাহলে বি দল থেকে আমাকে 7 জন নিতে হবে। এটা একটা উপায়। এইভাবে আমি 11 জনের একটা টিম বানাইতে পারি। আর অন্তত 4 জন মানে কি? 4 বা 4-এর বেশি। তাহলে আমি ধরে নিলাম যে এ দল থেকে আমি 4 জন নিছি, বি দল থেকে 7 জন নিয়ে 11 জনের একটা টিম বানাইছি। এটা একটা উপায় হইতে পারে। অথবা হইতে পারে অন্তত 4 মানে কি? 4-এর বেশিও তো হইতে পারে। তাহলে ধরে নিলাম যে এ দল থেকে আমি 5 জনকে নিছি, বি দল থেকে আমি তাহলে 6 জনকে নিলাম, 5 6 11। তাইলেও কিন্তু আমার ক্রিকেট টিম হয়। অথবা এখানে টোটাল মানুষই আছে 6 জন, আমি 6 জনকেই নিলাম আর এখান থেকে 5 জনকে নিলাম, তাইলেও কিন্তু হয়। তাইলেও কিন্তু একটা টিম হয়। তাহলে দেখো এই 3 ভাবেই কিন্তু আমি টিম তৈরি করতে পারি। কারণ এ দল বা এই 6 জন থেকে অন্তত 4 জন নেওয়া মানে আমি এখান থেকে অন্তত 4 মানে 4 বা 4-এর বেশি নিতে পারবো। তাহলে 4 জন নিলে এমনি টিম গঠন করা যায়, 5 জন নিলে এমনি টিম গঠন করা যায়, এখান থেকে 6 জন নিলে এমনি টিম গঠন করা যায়। তাহলে বলো তো প্রথমটা তাহলে কেমনে করা যায়? তাহলে প্রথমে দেখো 6 জন থেকে আমি 4 জনকে বাছাই করছি। তাহলে 6 জন থেকে 4 জনকে বাছাই করছি, তাহলে এটা হবে 6C4। আর এখানে 8 জন থেকে 7 জনকে বাছাই করছি, তাহলে 8C7। এই দুইটার মধ্যে গুণ হয়ে যাবে। এটা একটা উপায়। পরেরটা কি হবে? পরেরটা হবে হচ্ছে 6 জন থেকে আমি 5 জনকে বাছাই করছি, আর এখানে 8 জন থেকে 6 জনকে বাছাই করছি। এটা একটা উপায়। আর লাস্টেরটা হচ্ছে 6 জন থেকে আমি 6 জনকে বাছাই করছি, 6C6 ইন্টু এই যে 8 জন থেকে 5 জনকে বাছাই করছি, 8C5। তাহলে এই প্রত্যেকটা বের করবা, এই প্রত্যেকটা আলাদা করে বের করে এটার সাথে এটা যোগ করে দিবা। অর্থাৎ এটা একটা মান বের হবে, এখানে একটা মান বের হবে, এখানে একটা মান বের হবে। এই 3টা আলাদা করে হচ্ছে বের করবা। বের করে তুমি আসলে জাস্ট খালি যোগ করে দিবা, শেষ। তাইলেই তোমার অ্যান্সার চলে আসবে। বুঝছো? এটা যে অন্তত 4 মানে এখান থেকে আমি 4 জন আনতে পারবো, 5 জন আনতে পারবো, এমনকি 6 জন আনতে পারবো। আর তো নেওয়ার উপায় নাই, 6 জনের বেশি তো আর লোক নাই। তো এই 3টা উপায় তৈরি করতে পারি। তাহলে এখান থেকে 4 জন নিলে 11 জনের টিম বানাইতে গেলে তাহলে অন্য দল থেকে 7 জন নিব, এখানে 5 জন নিলে অন্য দল থেকে 6 জন নিব, এখানে 6 জন নিলে অন্য দল থেকে 5 জন নিব। তাহলে নিয়ে তাহলে এইটা হচ্ছে এত উপায় দল গঠন করা যায়, এই দ্বিতীয়টা হচ্ছে এত উপায় দল গঠন করা যায়, তৃতীয়টা হচ্ছে এত উপায় দল গঠন করা যায়। প্রত্যেকটা বের করে যোগ করলে আমার অ্যান্সার চলে আসবে। এরকম কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে এইভাবেই কিন্তু তোমাদের বিন্যাস সমাবেশ একদম সুন্দর করে হচ্ছে বস বানায় দিয়েছে আমরা RTDS থেকে। ঠিক আছে? তো এগুলা দেখো ভালো মতো। আশা করি তোমাদের বেসিক একদম ক্লিয়ার। রিভিশন দেওয়ার জন্য হচ্ছে এগুলা পারফেক্ট আর কি, রিভিশন স্টাইলে। ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।